This con অ্যাডাপ্টেশন মানেটা কি? অ্যাডাপ্টেশন মানে হচ্ছে নিজেকে খাপ খাইয়ে নেওয়া। সেল যে কোনো পরিস্থিতিতে তার নিজেকে খাপ খাইয়ে নেওয়াটাই তো হচ্ছে অ্যাডাপ্টেশন। হোয়াট ইজ অ্যাডাপ্টেশন? অ্যাডাপ্টেশন ডেফিনিশনটা কি? It is a state that lies intermediate between normal unsteady cell and injured oversteady cell. এটা এমন একটা অবস্থা যে সেল নরমাল যে সেলটা থাকে সেই নরমাল সেলের উপর যখন কোনো অ্যাবনর্মাল স্টিমুলাই বা ইনজুরিয়াস এজেন্ট অ্যাটাক করে তখন সেল নিজেকে বাঁচানোর জন্য একটা অবস্থানে নিয়ে যায়, সেটা হচ্ছে অ্যাডাপ্টেশন। It is the state that lies intermediate between the normal unsteady cell and the injured oversteady cell. কয় ধরনের দেবে? টাইপসটা কি? অ্যাট্রোপি, হাইপারট্রোপি, হাইপারপ্লাসিয়া এবং মেটাপ্লাসিয়া। এই চারটা টাইপস আছে সেলুলার অ্যাডাপ্টেশন। একটা নরমাল সেলের উপর যখন যে কোনো একটা ইনজুরিয়াস এজেন্ট বা কজগুলা স্টিমুলাই গুলা যখন অ্যাটাক করবে তখন সেলটা নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, সে তখন একটা অবস্থানে সে নিয়ে যাবে, সেটাই হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন। অ্যাট্রোপি, হোয়াট ইজ অ্যাট্রোপি? শ্রিঙ্কেজ ইন দি সাইজ অফ দি সেল, ছোট হয়ে করে ফেলা। শ্রিঙ্কেজ ইন দি সাইজ অফ দি সেল সাবস্টেন্স অর সেল সাইজ, এটা হচ্ছে অ্যাট্রোপি। সেলটা তার প্রয়োজনীয় যে অর্গানেলগুলা প্রয়োজনীয় সেল সাবস্টেন্স গুলা রেখে বাকিগুলা ডিস্ট্রয় করে দেয়, সেলটার সাইজটা ছোট হয়ে আসে, এটা হচ্ছে অ্যাট্রোপি। বাঁচার জন্য যা যা লাগে তা রাখে বাকিগুলা প্রয়োজনগুলো বাকিগুলা ডিস্ট্রয় করে দেয়, সেটা তখন সেলের সাইজটাও কমে যায়, যে সেল সাবস্টেন্স যখন কমে যাবে সেলের সাইজটাও কমে যাবে, এটা হচ্ছে শ্রিঙ্কেজ ইন দি সাইজ অফ দি সেল সাবস্টেন্স ইজ কল্ড অ্যাট্রোপি। কি কজ হতে পারে? কোন ক্ষেত্রে সেলটা নিজেকে অ্যাট্রোফি করে নেয়, শ্রিঙ্কেজ করে নেয়? কজ গুলো হচ্ছে ডিক্রিজ ওয়ার্ক লোড, যখন কাজের পরিমাণটা কমে যাওয়া, ডিজিউজ অ্যাট্রোফি, লস অফ ইনারভেশন, ডিনারভেশন অ্যাট্রোফি, লস নার্ভ সাপ্লাইটা যখন একটা মাসলে কমে যাবে তখন সেটা অ্যাট্রোফিড হয়ে যাবে। একটা পার্টস যখন একটা কি বলবো, যেমন ধরো হ্যান্ড, আমরা আমার অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কি করি, যখন আমার ফ্র্যাকচার হয়ে যায় তখন প্লাস্টার করে নিই, তখন এটা ইমোবিলাইজ করতে হয়। প্লাস্টার করা মানে জায়গাটা ইমোবিলাইজ করে রাখা। ইমোবিলাইজ মাসেলের ফাংশন গুলো তখন কমে যায়, সেটা হচ্ছে কাজটা কমে যায়, তখন এটা অ্যাট্রোপিটা হয়ে যায়, এটা একটা। আর নার্ভ সাপ্লাই যখন কমে যাবে তখন সেখানেও অ্যাট্রোপি হবে, এটা লস অফ ইনারভেশন বলা হয়। দিবেন ব্লাড সাপ্লাই কমে গেল, সেটা হবে লস অফ এন্ডোক্রাইন স্টিমুলেন্ট, হরমোনাল ইনএডিকেট নিউট্রিশন, এজিং, সেনাল অ্যাট্রোফি, যেটা হয়ে থাকে এবং প্রেশারটা ওই ডিক্রিজ ওয়ার্কলোডের উপরেই পড়ে, এটা হচ্ছে অ্যাট্রোফি, সেলের সাইজটা কমে যাওয়া, নর্মাল যে সেলটা থাকে সেটা সাবস্টেন্স গুলা কমায় নিয়ে আসে। কজ গুলো, ডেফিনিশন গুলো, কজ গুলো এবং টাইপস। ফিজিওলজিক্যালি কজ হতে পারে এবং প্যাথোলজিক্যাল টাইপস হতে পারে। ফিজিওলজি টাইপ এবং প্যাথোলজি দুই ধরনের হতে পারে। ফিজিওলজিক্যালি যেটা যেমন ফিটাসের সময় ব্রাঙ্কিয়াল ক্ল্যাপ, নটোকর্ড, এর পরবর্তীতে এগুলো আর থাকে না। ইনফ্যান্ট ডাক্টাস আর্টিওসাস এটা ফিউজ হয়ে যায়। গ্রোয়িং লিম্ফোয়েড টিস্যু, ওল্ড এজে গোনাড, এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল কজ অফ অ্যাট্রোফি, এগুলো অ্যাট্রোফি হয়ে যায়। আর প্যাথোলজিক্যাল কজ গুলো যেটা হচ্ছে জেনারেলাইজ এবং লোকালাইজ। প্যাথোলজি জেনারেলাইজটা হচ্ছে ডিউটি স্টারভেশনের জন্য হতে পারে, সেনাল অ্যাট্রোফি, ডিউটি এজিং, এন্ডোক্রাইন অ্যাট্রোফি। আর লোকালাইজ হচ্ছে যে কোনো একটা এরিয়াতে যেটা হতে পারে ইসকেমিক অ্যাট্রোফি, ডিজিজ অ্যাট্রোফি, ইডিওপ্যাথিক অ্যাট্রোফি, প্রেশার অ্যাট্রোফি এবং আরেকটা হচ্ছে নিউরোপ্যাথিক অ্যাট্রোফি। এগুলো হচ্ছে
প্যাথোলজিক্যাল কজ। ফিজিওলজিক্যাল কজ এবং প্যাথোলজিক্যাল কজ দুইভাবে টাইপস গুলো ভাগ করা হয়েছে। এইবার আসো হাইপারট্রফি। নামে বোঝা যায় হাইপার মানে এটা বড় হয়েছে, এটা বড় হয়ে যায়, সাইজটা বড় হয়ে যাবে। অ্যাট্রফি মানে সাইজটা ছোট হয়ে যাবে, আর হাইপারট্রফি হচ্ছে সাইজটা বড় হয়ে যাবে। It refers to increase in size of cells with such changes and increase in the size of the organ. সেলের সাইজটা যদি বড় হয়ে যায় তাহলে অর্গানের সাইজটাও বড় হবে না, টিস্যু বড় হবে, অর্গান বড় হবে। During hypertrophy, a number of genes are activated. Genes for natriuretic factors, beta myosin heavy chain যেটা, skeletal alpha acting, myosin light chain, cardiac alpha acting. টাইপস কি হাইপারট্রফিতে টাইপস গুলো, এটা ভাগ করা হচ্ছে ফিজিওলজিক্যাল, অ্যাডাপটিভ, আর একটা হচ্ছে কম্পেনসেটরি। ফিজিওলজিক্যাল হাইপারট্রফি কখন হবে? যখন প্রেগন্যান্সিতে ইউটেরাসটা বড় হয়ে যায়, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল হাইপারট্রফি। আর অ্যাডাপটিভ হচ্ছে অকার্স ডিউ টু ইনক্রিজ ওয়ার্কলোড, যখন কাজের পরিমাণটা বেড়ে যায়। যেমন যদি লেফট ভেন্ট্রিকলের ওভার ফাংশন হয়, হাইপার তাহলে কি হবে? হাইপারট্রফি হবে, লেফট ভেন্ট্রিকল হবে। যেমন সিস্টেমিক হাইপারটেনশন কি হবে? সিস্টেম হাইপারটেনশন হচ্ছে লেফট ভেন্ট্রিকলটা ওভার ওয়ার্ক করবে, ওভারলোড হতে পারে, সেখানে লেফট ভেন্ট্রিকলটা কন্ট্রাকশনটা বেশি হবে, ওয়ার্কলোডটা বেশি হবে, সেই ক্ষেত্রে কি হবে? লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি হয়ে যাবে সিস্টেমিক হাইপারটেনশনের ক্ষেত্রে। এটা হচ্ছে অ্যাডাপটিভ, এটা অর্গানটা নিজেকে খাপ খায় না, যে স্টেটের অবস্থায় নিয়ে নেওয়াটা হচ্ছে অ্যাডাপটিভ। আরেকটা হচ্ছে কম্পেনসেটরি। তাহলে ফিজিওলজিক্যাল, অ্যাডাপটিভ এবং কম্পেনসেটরি। কম্পেনসেটরিটা কি হবে? It is seen in one kidney if other kidney is damaged or absent congenitally. দুটা কিডনির ভিতরে একটা কিডনি যদি অ্যাবসেন্ট থাকে কনজেনিটালি, অথবা একটা কিডনিতে যখন ফাংশন লেস থাকে, তাহলে কি হবে? আদার্স কিডনির উপরে প্রেশারটা পড়বে, সেক্ষেত্রে কিডনিটা হাইপারট্রফি হয়ে যাবে, সেটা হচ্ছে কম্পেনসেটরি। তাহলে ফিজিওলজিক্যাল, অ্যাডাপটিভ, আর এটা হচ্ছে কম্পেনসেটরি। এটা হচ্ছে হাইপারট্রফি, সেলের সাইজটা বড় হয়ে যাবে এবং সেল অর্গানের সাইজটা বড় হয়ে যাবে। এইবার আসো তুমি হাইপারপ্লাসিয়া। হাইপারপ্লাসিয়া মানে হচ্ছে ইনক্রিজ নাম্বার অফ দি সেল as well as increase the volume of the cell organ. It is an increase in the number of the cell in an organ or tissue which may then have increased volume. Volumeটা increase করবে। It takes place if cellular population is capable of synthesizing DNA, thus permitting mitotic division। এটা সেল ডিভিশনের বেশি হয়ে সেলের নাম্বারটা বেড়ে যায়, এটা হচ্ছে হাইপারপ্লাসিয়া। এটা টাইপসটা হচ্ছে দুই ভাবে, ফিজিওলজিক্যাল টাইপ আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল টাইপ। ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়াটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হরমোনাল হাইপারপ্লাসিয়া, একটা হচ্ছে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। তাহলে আমরা কি হাইপারপ্লাসিয়া আর টাইপসটা হচ্ছে ফিজিওলজিক্যাল আর প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল টাইপটাকে আমাদের দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে হরমোনাল হাইপারপ্লাসিয়া আর একটা হচ্ছে কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া। ফিজিওলজিক্যাল হাইপারপ্লাসিয়ার ভিতরে হরমোনাল যেটা, সেটা হচ্ছে proliferation of the glandular epithelium of the female breast at puberty and pregnant uterus. প্রেগনেন্ট ইউটারাস যেটা এনলার্জ হবে সেটা হাইপারপ্লাসিয়া এবং হাইপারট্রফি দুইটাই হবে। আর কম্পেনসেটরি হাইপারপ্লাসিয়া যেটা, সেটা হচ্ছে হাইপারপ্লাসিয়া দ্যাট অকার্স ফ্রম পোর্শন অফ দি লিভার ইজ রিমুভড। পার্শিয়াল হেপারটেক্টমির সময় করার পরে সেখানে দেখা যাচ্ছে হাইপারপ্লাসিয়া অফ দি লিভার হচ্ছে, হেপাটিক হাইপারপ্লাসিয়া যেটা আমরা বলি সেটা হচ্ছে। এইগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল। আর প্যাথোলজিক্যাল কজটা, প্যাথোলজিক্যাল কজ অফ হাইপারপ্লাসিয়া, এটাকে ভাগ করা হচ্ছে এক্সেসিভ হরমোনাল স্টিমুলেশনের কারণে হতে পারে এক নম্বর, আরেকটা হচ্ছে ইফেক্ট অফ গ্রোথ ফ্যাক্টরস অন টার্গেট সেল। একটা হচ্ছে হরমোনাল অ্যাক্টিভেশনটা বেশি হবে, এক্সেস হরমোনাল স্টিমুলেশনটা হইলে একটা, আরেকটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টরের কারণে টার্গেট অর্গানের উপর গ্রোথ ফ্যাক্টর যখন ইফেক্ট করবে
সেটার কারণে হাইপার প্যাথোলজিক্যাল হাইপারপ্রেশার হয়। তো হরমোনাল ইনডিউস যেটা এক্সেসিভ হরমোনাল স্টিমুলেশন, সেটা হচ্ছে হরমোনালি ইনডিউস হাইপারপ্লেসিয়া is hyperplasia of endometrium. Pathological hyperplasia constitutes a fertile soil in which cancerous proliferation may eventually arise. তো তাহলে হাইপারপ্লাসিয়ার একটা আমরা ক্লিনিক্যাল সিগনিফিকেন্স যেটা আমরা বলতে পারবো, যেটা কি হবে, fertile soil for cancerous condition, hyperplasia যেটা, এটা হচ্ছে hyperplasia is an important response of connective tissue cell in wound healing. In which the proliferate fibroblasts, blood vessels and appears. wound healing এর ক্ষেত্রে সেখানে তো সেল পলিফারেশনটা হতে পারে, ফাইব্রোব্লাস্ট পলিফারেশন, ব্লাড ভেসেলস, নিউ ব্লাড ভেসেল ফর্মেশন হয়, রিপেয়ারিং যেটা হয় এটা। আর গ্রোথ ফ্যাক্টরস আর সাইটোকেলস রেসপন্সিবল ফর হাইপারপ্লেসিয়া, যেটা গ্রোথ ফ্যাক্টর কি গ্রোথ ফ্যাক্টর, হেপাটোসাইট গ্রোথ ফ্যাক্টর, ট্রান্সফর্মার গ্রোথ ফ্যাক্টর, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টরস, এগুলো হচ্ছে গ্রোথ ফ্যাক্টরস। আর সাইটোসিনাল ইন্টারলিউকিন 6, টিউমার নেক্রোটিক ফ্যাক্টরস আলফা, এসব ক্ষেত্রে হচ্ছে প্যাথোলজিক্যাল হাইপারপ্লেসিয়া গ্রোথ ফ্যাক্টরস এর কারণে যেটা হাইপারপ্লেসিয়া হবে। এই কোশ্চেনটা বেশি রিটেনেও আসে, হাইপারট্রপি এবং হাইপারপ্লেসিয়া ডিফারেন্স। প্রথমে হচ্ছে ডেফিনেশন দিয়ে, এটা পরীক্ষা আসে, হাইপারট্রপি এবং হাইপারপ্লেসিয়া। হাইপারট্রপি হচ্ছে ইনক্রিজ সাইজ অফ দি সেল, আর হাইপারপ্লেসিয়া ইনক্রিজ নাম্বার অফ দি সেল। টাইপস অফ সেল ইনভলভস পার্মানেন্ট সেল হাইপারট্রপিতে, আর লেভাইল এবং স্টেবল সেলস হচ্ছে হাইপারপ্লেসিয়াতে। টাইপস অফ ইনভলভ সেলস, পার্মানেন্ট সেলস, এটা দুইবার আসছে এখানে। আর গ্রোথ সাইকেল হচ্ছে the cell arrests its growth two phase of the cycle without undergoing mitosis. হাইপারট্রপি এখানে মাইটোসিস, কিন্তু হাইপারপ্লেসিয়াতে মাইটোসিস প্রসেসটা থাকে। ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, হাইপারট্রপিতে কোনো ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয় না, কিন্তু হাইপারপ্লেসিয়াতে ফার্টাইল সয়েল ফর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, এটা এটা জিজ্ঞেস করা হয়, ভাইবাতে জিজ্ঞেস করা হয় হাইপারপ্লেসিয়া ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, ফার্টাইল সয়েল ফর ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, এই সেলটা ম্যালিগন্যান্সি থেকে চলে যেতে পারে। এটা হচ্ছে হাইপারপ্লেসিয়ার ক্ষেত্রে, হাইপারট্রপিতে সেটা হয় না। এবার হচ্ছে লাস্ট হচ্ছে মেটাপ্লাসিয়া। মেটাপ্লাসিয়া, ইট ইজ এ রিভার্সিবল চেঞ্জ। দেখো ডেফিনেশন মধ্যে ভালো মতো লক্ষ্য করে দেখো, রিভার্সিবল চেঞ্জ তার মানে কি, স্টিমুলেশনের কারণে, যে কোনো স্টিমুলাস বা ইনজুরিয়াস এজেন্টের কারণে যে সেলের চেঞ্জটা হয়, সেটা যদি ওই ইনজুরিয়াস এজেন্টটা উজ্জ করা হয়, তাহলে সে সেলটা নর্মাল চলে যাবে। এই জন্য এটাকে বলা হচ্ছে রিভার্সিবল চেঞ্জ। ইট ইজ এ রিভার্সিবল চেঞ্জ ইন হুইচ ওয়ান অ্যাডাল্ট সেল টাইপ is replaced by another adult cell type. It is thought to occur from genetic reprogramming of the stem cells. এর কারণ হতে পারে। তো reversible changes in which one adult cell type is replaced by another adult cell type. এটা হচ্ছে মেটাপ্লেসিয়া ডেফিনিশন। টাইপটা কি? ফার্স্ট টাইপ যেটা, একটা হচ্ছে এপিথেলিয়াল মেটাপ্লেসিয়া। এপিথেলিয়াল মেটাপ্লেসিয়া স্কোমাস সেল মেটাপ্লেসিয়া হতে পারে, অথবা কলামনার মেটাপ্লেসিয়া হতে পারে। স্কোমাস সেল মেটাপ্লেসিয়াটা কখন হবে? স্কোয়ামাস সেল মেটাপ্লেসিয়া তার মানে হচ্ছে columnar or transitional cell changes to squamous cell due to chronic infection. Chronic infection করতে যেসব এরিয়ার columnar বা transitional cell থাকে, সেটা চেঞ্জ হয়ে স্কোয়ামাস সেল ফরমেশন হয়, সেটা হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লেসিয়া ডিউ টু ক্রনিক ইনফেকশন। কোথায় হতে পারে এটা স্কোয়ামাস মেটাপ্লেসিয়াটা? ব্রঙ্কাই অর ব্রঙ্কিউলস, সেটা কি সিলিয়েটেড লাইনিং এপিথেলিয়াম অফ দ্য ব্রঙ্কাইটা হচ্ছে সিলিয়েটেড কলামনার এপিথেলিয়াম, সেটা চেঞ্জ হয় স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা হচ্ছে হ্যাবিচুয়াল সিগারেট স্মোকার যারা, তাদের ক্ষেত্রে সেটা হয়। রেনাল পেলভিস ইউরিনারি আর্টারিজ ট্রানজিশনাল এপিথেলিয়াল চেঞ্জ টু স্কোয়ামাস সেল এপিথেলিয়াম, ইউজুয়ালি ইফ স্টোন আর প্রেজেন্ট, স্টোনের কারণে, ফ্রিকশনের কারণে সেখানে
ট্রানজিশনাল সেলটা চেঞ্জ হয়ে স্কোয়ামাস সেল হয়ে যায়। গল ব্লাডার ক্ষেত্রে একই, কনিকলি সিস্টেটের ক্ষেত্রে কলামনার সেলটা চেঞ্জ হয়ে স্কোয়ামাস সেল মেটাপ্লাসিয়া হবে। ইউটারাসের ক্ষেত্রেও ক্রনিক সার্ভিসেসের ক্ষেত্রে যেটা হয়ে থাকে স্কোয়ামাস সেল মেটাপ্লাসিয়াটা হয়ে থাকে, কলামনার সেলটা স্কোয়ামাস সেল মেটাপ্লাসিয়া হয়ে থাকে। এটা হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া। আর কলামনার হচ্ছে ঠিক উল্টাটাই, যেখানে স্কোয়ামাস সেল থাকবে সেটা চেঞ্জ হয়ে কলামনার সেল হবে। একটা এক্সাম্পল আছে ব্যারেস ইসোফেজাইটিস। Barrett's esophagitis, in which the esophageal epithelium is replaced by intestinal columnar cell. Whereas it was the lower abdomen esophagus. এটা হচ্ছে স্টোমাকের অ্যাসিডের কারণে যখন রিফ্লেক্স হবে, যদি ইসোফেগাসে যায় সেক্ষেত্রে সেখানে ইরিটেশন হয়ে যে লোয়ার এন্ড অফ ইসোফেগাসের যে সেলটা আছে সেই সেলটা চেঞ্জ হয়ে ইন্টেস্টিনাল কলামনার সেলে ট্রান্সফর্ম হবে। সেটা হচ্ছে ব্যারেটস ইসোফেজাইটিস, এটা হচ্ছে কলামনার মেটাপ্লাসিয়া। তাহলে এটা এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া যেটা গেল, এটা হচ্ছে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া, আর একটা হচ্ছে কলামনার। এক্সাম্পল গুলো তোমাকে জিজ্ঞেস করা হয়। কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়াটা কিন্তু ইন দি ফরমেশন অফ কার্টিলেজ, bone or adipose tissue in tissues that normally do not contain, যেটা হচ্ছে মায়োসাইটিক ওসিফিকেশন। এটা কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া যেটা হতে পারে। এটা মাসেল টেন্ডন গুলোতে যেটা হয়, মায়োসাইটিস ওসিফিকেশন হচ্ছে টেন্ডন গুলো ওসিফাইড হয়ে যায়, যেটা কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া যেটা। আর চেঞ্জ অফ মেজোথেলিয়াম যেটা পুরো পেরিটোনিয়ামে স্কোয়ামাস মেটাপ্লাসিয়া হয়ে থাকে ক্রনিক ইনফেকশনের কারণে এগুলো হয়। আর হচ্ছে টিউমার মেটাপ্লাসিয়া, যেটা মেটাপ্লাসিয়া occurs within tumor, that is an adenocarcinoma. There is metaplasia into picture of squamous cell carcinoma. এটা মিক্স প্যাটার্ন থাকতে পারে, এটা হচ্ছে টিউমার মেটাপ্লাসিয়া। তো দুটাই বলতে হবে, স্কোয়ামাস সেল মেটাপ্লাসিয়া এবং কানেকটিভ টিস্যু এপিথেলিয়াল মেটাপ্লাসিয়া, আরেকটা হচ্ছে কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। এপিথেলিয়াল মেটাপ্লাসিয়ার মধ্যে আছে স্কোয়ামাস সেল মেটাপ্লাসিয়া, আর কলামনার আর কানেকটিভ টিস্যু মেটাপ্লাসিয়া। এই দুটা বললেই হবে, পরের গুলো না বললে হবে 3 নম্বর 4 নম্বর, এই দুটা না বললে হবে। তাহলে অ্যাট্রোপি, হাইপারট্রোপি, হাইপারপ্লাসিয়া, মেটাপ্লাসিয়া, 4টা পড়ানো হয়ে গেল। এছাড়া কিছু টার্মস আছে, সে টার্মস গুলো আমি ডিসপ্লাসিয়া আছে, অ্যানাপ্লাসিয়া আছে। এগুলো তোমার যখন নিউপ্লাজম পড়ানো হবে সেক্ষেত্রে তখন এটা ভালোভাবে জানতে পারবে। ডিসপ্লাসিয়া, loss of uniformity of individual cell or loss of architecture, non-neoplastic proliferation. হ্যাপারজার্টলি সেলগুলো থাকে সেটা হচ্ছে ডিসপ্লাসিয়া। আর অ্যানাপ্লাসিয়া ল্যাক অফ ডিফারেন্সিয়েশন থাকে, এটা হচ্ছে অ্যানাপ্লাসিয়া। এগুলো নিউপ্লাজম যখন চ্যাপ্টারটা পড়ানো হবে সেই চ্যাপ্টারে তুমি এটা ভালোভাবে ডিটেলসটা পড়ানো হবে। অ্যাডভান্টেজ অফ মেটাপ্লাসিয়া, অ্যাডভান্টেজটা কি? মেটাপ্লাস্টিক টিস্যু বেটার able to reduce an adverse environment. So adaptation যেটা হয়ে থাকে, protective activity of the tissue is increased due to metaplastic change. এটা ওই এরিয়াটাকে প্রোটেক্ট করার জন্য সেলটাকে চেঞ্জটা হচ্ছে। আর ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ক্যান্সার ট্রান্সফরমেশন ইফ ইনফ্লুয়েন্স সাপ্রাস্টিভ অ্যান্ড কন্টিনিউয়াস। যদি ক্রনিক্যালি এটা স্টিমুলাসটা থাকে তাহলে সেটা ক্যান্সার ট্রান্সফরমেশন হতে পারে মেটাপ্লাসিয়া। যদি বলা হয় যে এটা রিভার্সিবল কন্ডিশন, যদি ক্রনিক্যালি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ক্যান্সারাস ট্রান্সফরমেশন হতে পারে হাইপারপ্লাসিয়া। একটা ডিফারেন্সিয়েশন আছে মেটাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া। এটা একটু দেখে দেই, এটা তেমন একটা বেশি ইম্পর্টেন্ট না। এটা নিউপ্লাজমের চ্যাপ্টারটা তোমার পাওয়া যাবে। এটা মেটাপ্লাসিয়া যেটা বললাম যে changes of one type of epithelial mesenchymal cell to another type of adult epithelial mesenchymal cell. আর ডিসপ্লাসিয়া disorder cellular
development may be accompanied with hyperplasia or metaplasia. টাইপসটা হচ্ছে স্কুমাস, আর একটা হচ্ছে মেজেনকাইমা, যেটা আমি কানেক্টিভ টিস্যু আর কি। আর এটা হচ্ছে dysplasia only epithelial dysplasia থাকে। Tissue affected most commonly affected in case of metaplasia, bronchial mucosa, uterine cervix, যেটা এক্সাম্পল হিসেবে আমি বলা হচ্ছে। আর ডিসপ্লাসিয়াটা হচ্ছে এবার ইউটেরাইন সার্ভিস, bronchial mucosa। সেলুলার চেঞ্জেস, ম্যাচিউর সেলুলার ডেভেলপমেন্ট। আর ডিসপ্লাসিয়াটা হচ্ছে ডিসঅর্ডার সেলুলার ডেভেলপমেন্ট। আর ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে রিভার্সিবল আর উইথড্র অন উইথড্র স্টোন, যেটা বললাম রিভার্সিবল, মেটাপ্লাসিয়া হচ্ছে রিভার্সিবল। Dysplasia may regress or removal of inciting stomach may progress to higher grades of dysplasia or carcinoma in situ. এটা কমতেও পারে এবং বাড়তেও পারে। এটা তো মেটাপ্লাসিয়া ডিসপ্লাসিয়া, এটা তেমন একটু না, কিন্তু হাইপারপ্লাসিয়া হাইপারপ্লাসিয়া হাইপারট্রফি ডিফারেন্স যেটা, সেটা খুব ইম্পর্টেন্ট। এই হচ্ছে সেলুলার অ্যাডাপ্টেশন। এটা একটা আইটেম আছে, তোমরা আইটেমটা ভালোভাবে এটা পড়ে আইটেমটা দিয়ে দিও। এই হচ্ছে আজকের টপিকস, আমি শেষ করে দিলাম। তোমরা আইটেম দিচ্ছ তো না? হ্যাঁ স্যার, ক্লাস শুরু হয়েছে স্যার, আমি দিবে স্যার, আস্তে আস্তে নিবে স্যার। ও ক্লাসটা, হ্যাঁ অবশ্যই ক্লাস তো আগে দিতে হবে। ঠিক আছে, এটা এটা পড়ে এটা যখন আইটেম আবার দিবা তখন ভালো মতো আজকে পড়ে ফেলাও।